আমাদের অ্যাকাউন্টে অনেক বড় অঙ্কের একটা টাকা ছিল, প্রায় 1,85,00,000 টাকা, যে টাকাটা মোট 5-6 মাসের মধ্যে 1,85,00,000 টাকা গায়েব হয়ে গেছে। ওই বাবাকে উঠানোর 14 দিনের মাথায় আমার ওয়াইফ বলতেছে যে আমার শরীর যেন কেমন লাগতেছে, তুমি একটা কাজ করো, কিছু ফার্মাসি থেকে স্টিপ কিনে নিয়ে আসো। আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। স্টিপ পরীক্ষা করে দেখুন, হ্যাঁ সুখবর এসে গেছে, আমাদের বাচ্চা হবে। ওই লোকটাকে আমি রাস্তা থেকে উঠাইতে দেখি আমার বাচ্চা আসছে, আর না আসতো না, কারণ আমি তো ডাক্তার কম দেখাই নাই, ওষুধ তো কম খাই নাই। বাংলাদেশে যত প্রশাসন আছে তারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। বাংলাদেশের যত সাংবাদিক আছে মিল্টন সমুদ্র তাদের সকলের কাছে ফেরেশতা হয়ে গেল, পাওয়ার ক্ষমতাও চলে আসলো। অনেক অনেক শুভাকাঙ্ক্ষী বড় বড় অফিসারদের সাথে পরিচয় ছিল, এমপিরা আমার ভিজিট করতো, নায়ক নায়িকারা ভিজিট করতো, নায়ক নায়িকারা ছবি তুলতো, সব ঠিকঠাক ছিল। আমাকে কোর্টে উঠাইছে, 9 দিন রিমান্ড আনছে। আমি 9 দিন ডিবি রিমান্ড, তো বুঝতেই পারতেছেন। আমি 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত 7 বার রাস্তায় গণধোলাই খেয়েছি। চিরাং পাহাড়তলি থানায় একবার পুলিশে আমার তুলে 2 ঘন্টা পিটাইছে। একটা রুগী আনতে গেছি মিটফোর্ড হসপিটালের বারান্দা থেকে, ডক্টররা কি বুঝছেন না যে আমাদের প্রায় আমরা 6-7 জন লোক ছিলাম, আমাদের সবাই পিটাইয়া একদম আদামারা করে ফেলছে। আসসালামু আলাইকুম, আমি মিল্টন সমুদ্র। আমি নিতান্তই একটা গরিব দুস্থ, কিছুই না এরকম একটা পরিবার থেকে উঠে আসা। আমার বাবা ভবঘুরে মানুষ, ধর্মের দিক দিয়ে খ্রিস্টান ধর্ম অনুসারী। তো আমার বাবা বিভিন্ন জায়গায় খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য হারাই যেতেন। দেখা যেত ওই হারানোটা 6 মাস, 1 বছর, কখনো 2-2.5 বছর, 3 বছর পার হয়ে যেত। আমার আব্বার প্রথম যে স্ত্রী ছিলেন উনি আমার আব্বার ভবঘুরের কারণে আমার আব্বাকে ছেড়ে চলে যায়। আমার মা আমাদের 2 ভাইকে নিয়ে খুব স্ট্রাগল করতেন। বুঝতেই পারবেন গ্রামের বাড়িতে একজন মহিলা মানুষের 2টা সন্তান নিয়ে চলাটা কত মুশকিলের ব্যাপার। ওই সময় আমাদের এমন একটা পরিস্থিতি ছিল, খাবার বলতে আমরা বিচি কলা যেগুলি রাস্তার পাশে জন্মায়, কেউ নেয় না, ওই বিচি কলা সেদ্ধ করে খাইতে হয়েছে। আমাদের অভাব অনরম দেখে আমার বড় ভাইকে আমার ফুফাতো ভাই যারা আছে তাদের বাসায় নিয়ে গেছে, নিয়ে কাজ একই সাথে পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছে। ওনার খাওয়া দাওয়ার কষ্টটা কিন্তু বাস্তবে ছিল না, খাওয়া দাওয়ার কষ্টটা বাস্তবে ছিল আমাদের, আমার মায়ের। তখন থেকেই মানুষের মাছ ধরতাম, মাছ ধরে বিক্রি করতাম, এইভাবেই চলতেছিল। এর মধ্যে আমার মা চাইতেন যে আমি যেন পড়াশোনাটা করি। টাকার ধান্দা থাকলে আসলে পড়াশোনা হয় না, এটা বাস্তবতা। এবং যখন মানুষের বাসায় কাজ করতাম, সারাদিন লেবারি করলে একবেলা খাবার দিয়ে 40 টাকা পাওয়া যেত। আর আমার মা যেটা করতেন, আমার মা দেখা যেত কারো ধান উঠলো, ধান মারাই দিত। ওইটা হলো তখন সেরের এক সারাদিন কাজ করলে পেটে ভাতে 1 সের চাল দিত, ওইভাবেই চলতো। হাই স্কুলে যেটা হয়েছে, আমার মা খুব টিচারদের হাত পাও ধরতেন যে স্যার যে করে হোক আমার ছেলেটাকে একটু মানুষ করাই দেন, পড়াশোনা করাই দেন। মার হাতে পায়ে ধরার কারণে দেখা যেত ফ্রি টিউশনই পড়তাম। তখনকার মানুষ একটু আন্তরিকতা বেশিও ছিল, সবাই হেল্প করতো। সত্যি কথা বলতে স্কুল ফাঁকি দিতাম। আমার একটা নেশা ছিল, সিনেমা দেখতাম। সোহাগ সিনেমা হল ছিল একটা, তো সোহাগ সিনেমা হল 8 থেকে 10 টাকার একটা টিকিট ছিল। অপেক্ষায় থাকতাম কবে শুক্রবার আসবে। শুক্রবারে বিটিভিতে সিনেমা দেখতাম, মানুষের বাসায় পলাইয়ে। 5, 6, 7 পর্যন্ত আমি ভালো 1, 2, 3 মধ্যেই থাকতাম, পড়াশোনা না করেও। আমি 8 পর্যন্ত খুব ভালো মেধাবী ছিলাম। মেট্রিক পরীক্ষার সময় আমি অঙ্কে 1 সাবজেক্টে খারাপ করে ফেলি 2000 সালে। খারাপ করার পরে তারপরে 2001 সালে আবার পরীক্ষা দিয়ে অঙ্কে পাশ করি। ওই সময়ের মধ্যে মোটামুটি দাদা নিজের পায়ে দাঁড়ায় গেছে, ঢাকাতে মিশনারিতে জবে ঢুকে গেছে। বড় ভাই জানতেন যে আমি একটু উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল বলতে সিনেমা টিনেমা পাগল, তারপরে দুষ্টামিতে, এবার পড়াশোনায় মনোযোগী না। বড় ভাই বললো করে দিয়ে তো পড়াশোনা হবে না, আর যদি ওর পড়াশোনা করার ইচ্ছাই থাকে তাহলে বলো যে ঢাকায় আসুক, এসে নিজে কাম কাজ করে তারপর পড়াশোনা করুক। তো মা একটা বাজারের ব্যাগের ভিতরে কয়েকটা শার্ট প্যান্ট এবং 100 টাকা দিয়ে আমাকে বললো তোমার বড় ভাই ঢাকায় যেতে বলছে। দেন আমি ঢাকায় চলে আসি। বড় ভাই তখন ফার্ম গেটের আশেপাশে একটা বাসাতে সাবলেট থাকতেন। তো বড় ভাই বলো তুমি ওখানে দাঁড়াও, আমি আসতেছি। দেন উনি আমাকে নিয়ে গেলেন বাডেমের মাল্টিপ্লানের একটা ফার্মাসি ছিল হসপিটালের সামনে। ওই ফার্মাসিতে ওষুধ দেওয়ার কারণে, ওষুধ সাপ্লাই দেওয়ার কারণে ওনাদের মালিকদের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল আমার বড় ভাই। দেন আমার মালিককে বলে আমাকে ওইখানে একটা চাকরির ব্যবস্থা করে দিল এবং বলে দিল যে তুমি যে আমার ভাই এটা কাউকে বলো না। ঠিক আছে, হ্যাঁ, কারণ ও শিক্ষিত মানুষ। আমাকে মেডিসিন ব্যাগে ঢুকাই দিবে, আমি রুগীর বেডে যাইয়া বা রুগীর কাছে ওষুধ পৌঁছে দেওয়ার কাজ আমার। সারাদিন কাজ, মাসে 2500 টাকা বেতন। বড় ভাই যেটা করলো, আমাকে নিয়ে গেলো বাডেমের ওইখানে চাকরিতেও ঢুকাই দিল। দিয়ে তো বড় ভাই বললো তোমার এখানে অনেক ফ্রেন্ড সার্কেল আছে, এখানে যে যারা কাজ টাজ করে তাদের সাথে কথা বলতে বলে তুমি একটা মেসে উঠে যাও। আমার কাছে টাকা আছে কিনা, আমি দুপুরে খাবো কিনা, আমার কি হবে, কি অবস্থা, কিছু না বলে কাজের ব্যবস্থা করে দিয়ে আমাকে বললো তুমি এখানে আশেপাশে খুঁজে একটা বাসা টাসা নিয়ে নাও, ফ্রেন্ড সার্কেল বানাইয়া ওনাদের সাথে থাকো। ওখানে বাডেমের ঠিক পাশে তখন রেডিও সেন্টার ছিল, বাংলাদেশ বেতার ছিল। বেতারের বাইরে ফুল গাছে পানি টানি দেওয়ার জন্য একটা ট্যাপ কল ছিল। ট্যাপ কলে পানি খেয়ে 3-4 দিন না ওই পানি খেয়েছিলাম।
এবং বাসা খুঁজতেছিলাম, ওইখানে মানুষের সিঙ্গারা টিঙ্গারা খাইতো, তারপরে কেক টেক খাই, অনেক টুকরা টাকরা পড়তো, কেউ চোখের ফাঁকে আড়ালে ওইগুলি টোকাই টোকাই খাইতাম। 4 দিনের দিন স্টাফ ছিল আমাদের মুরাদ নামে, তো উনি আমার ডাক দিলেন, দিয়ে বললেন বাড়ি কই? আমি বললাম বরিশালে। তো ওনার বাড়িও বরিশালে। খাবার টাবার খাইছিস? আমি বলছি না খাবার খাইনি। চল আমার সাথে। তো 4 দিন পরে মুরাদ মামা আমাকে ওই হোটেলে নিয়ে পেট ভরে ভাত খাওয়ায়। আমি প্রায় 3 মাস এই রাস্তাতে থাকতাম, দিনের বেলা টুকরি ভাড়া করতাম। মার কাছে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাই কি করব, বাড়িতে তো খাবারের কষ্ট, এবং আমার একটা ছিল, টেনশন ছিল। দাদা ছিলেন দূর সম্পর্কের, আমি ছোটবেলায় কাজ করতাম ওনার সাথে। উনি বলতো যে মিল্টন, ঢাকা শহরে অনেক টাকা, ঢাকা শহরে যে যারা কিছু করতে না পারে তাদের চেয়ে বোকার দুনিয়াতে নাই। ওই কনসেপ্টটা আমার মাথার মধ্যে ছিল যে আমি ঢাকাতে যেহেতু আসছি, ঢাকাতে টাকা আছে, আমি ধরবো। আমি বসুন্ধরা সিটির ঠিক পিছনে একটা ফ্যামিলিতে ভাত খাইতাম, 3 বেলা খাইতাম। তো 3 বেলায় আমি 1500 টাকা দিতাম। 3 মাসের মধ্যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল, পরিচিত বন্ধু বান্ধব হয়ে গেল। দেন আমি বসুন্ধরার ঠিক পিছনে একটা বাড়িতে সাবলেট উঠে গেলাম, 1800 টাকায় থাকা খাওয়া সহ। আমি প্রায় 2-2.5 বছর মাল্টিপ্লানে ফার্মাসিতে চাকরি করি। একটা পর্যায়ে আমার প্রমোশন হয়ে যায়, সাপ্লাইয়ার থেকে ভিতরে মেডিসিন গুছানোর জন্য নেয়। গুছানো শেখার পরে তারপরে মেডিসিন নামানো, মানে প্রেসক্রিপশন পড়ার জন্য শুরু করি। দেন আমি খুব ভালো কাজের দক্ষতা এসে যায়। তখন আমি একটা জিনিস খেয়াল করছি যে হসপিটালের নার্সদের খুব ডিমান্ড, ভালো বেতন পায়, 8 ঘন্টা ডিউটি করে, একটা ভাব আছে। তো নার্সিং প্রফেশনের মধ্যে আমার একটা চিন্তা। আমার বড় ভাই বললো কি তোর চাকরি করার দরকার নেই, তুই একটা কাজ কর, নার্সিং পড়। দেন আমি নার্সিং পড়তে চন্দ্রকোনাতে মিশনারিতে চলে যাই, রাঙামাটিতে। ওইখানে আবার আমাদের মিশনারিদের ভিতরে ফ্রি সবকিছু, সব কস্ট ফ্রি, শুধু মাসে 500 টাকা দেওয়া লাগতো। কিছুদিন না যাইতেই বড় ভাই টাকা দেওয়াটা বন্ধ করে দিল। দেন আমি চন্দ্রকোনাতেও মানে যেখানে ট্রেনিং করতাম ওইখানে যাও ধান্দা খুঁজতে শুরু করলাম, কি করে টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, ফার্স্ট কথা আমি ওষুধ চিনতাম ভালো, কারণ আমি দীর্ঘ 2-2.5 বছরের বেশি ফার্মাসিতে কাজ করে গেছি। ওইখানে যে বিভিন্ন ফার্মাসিদের সাথে কন্ট্যাক্ট করলাম, ফার্মাসিতে যদি কেউ ইঞ্জেকশন দিতে আসে আমার ফোন দেন বা আমার ডাক দেন, আমি ইঞ্জেকশন দিয়ে দেবো। বিকালবেলায় সুযোগ পেলে ফার্মাসিতে যে বসে থাকতাম, কেউ ইঞ্জেকশন দিতে আসবে কিনা, কেউ স্যালাইন দিতে আসবে কিনা, দিলে দেখা যেত ফার্মাসি থেকে 20-30 টাকা 50 টাকা দিত, হাত খরচ হয়ে যেত। দেন ওই টাকা দিয়েই আমি আমার স্কুলের বেতন 500 টাকা দেওয়া থেকে শুরু করে 4 বছর আমি ওইভাবে কমপ্লিট করে আসছি। আমি একবার বাড়ি গেছি, বড়দিনের ক্রিসমাস ছুটিতে বাড়িতে গেছি। তো আমার চাচাতো ভাইটাই সবাই আমার নিয়ে দুষ্টামি করতেছে, তাই বললো যে আমাদের মিল্টন এমন একটা ছেলে, ও যে কোনো মেয়েরে পটাইতে পারে, ও অনেক চালু, ওই সেই। তো আমার এক ভাবি থ্রেট দিল কি, হ্যাঁ আমার কাছে একটা পরিচিত মেয়ে, আমার একটা মেয়ে পারলে তোমার ভাইকে বলো পটাই দেখে দেয়, কয় ওরে চ্যালেঞ্জ দিও না, ও পারবেই। সহজ করে বরিশালের ভাষায় যদি বলি, আকামতালি যা আছে আমার দিয়ে সব সম্ভব। আমার ভাবির কাছ থেকে নাম্বারটা নেই নিয়ে, তো পরিচিত মেয়ে, আমি ওনাকে ফোন দিয়ে উনি জানতে চাইলো কে বলছেন। আমি চিটাং থেকে ডক্টর বলতেছি। তো ডক্টর বলেন আপনার বিয়ে শাদীর জন্য ছেলে খুঁজতেছেন? হ্যাঁ আমার বাবা মা খুঁজতেছে, দেখতেছে। তো আপনি কি করেন? বললো যে আমি ডিপ্লোমা নার্স। তো আমি তখন কিন্তু স্টুডেন্ট, ডিপ্লোমা নার্স না। কিছুক্ষণ কথা বলার পরে ফোন করে রাখি, হ্যাঁ রুগী আসছে, ফোনটা রাখি। ওই মেয়েকে যখন আমি বলছি যে আমি ডক্টর, তো ও নার্স, ও তো ভাবছে তো ছেলে ডক্টর, তো অনেক ভালো ছেলে। তো কথা বলতে শুরু করলাম। কিছুদিন কথা বলার পরে ওকে বললাম যে আমি তো আসলে তোমাকে একটা মিথ্যা বলছি, আমি ডক্টর না। ও তো রাগ ঠাক করলো, আপনি ডক্টর পরিচয় দিলেন, এইগুলো না আমরা এতদিন কথা বললাম, তাতে কি হয়েছে, তুমি নার্স আমি নার্স, দুজনেই ঠিক আছে। কয় ঠিক আছে। তার মধ্যে তো আমরা প্রেমিক হয়ে গেছি, মানে সব ধরনের কথাবার্তা হয়, খোঁজ খবর নেই। দেন আবার 6 মাস যাওয়ার পরে বললাম কি আসলে আমি নার্স ঠিকই, কিন্তু আমি চাকরি করি না, সরকারি চাকরি করি না। তাহলে আমি বললাম আমি স্টুডেন্ট। দেন আমার সাথে যোগাযোগই বন্ধ করে দিল। তখন কিন্তু আমার যে প্রেমিকা, সে অ্যাপোলো হসপিটালে চাকরি করে এবং ওই সময় সে 14,000 টাকা স্যালারি পায়। কোনো জায়গায় দুঃখ পায়, হঠাৎ করে একদিন আমাকে ফোন দিয়ে খোঁজখবর নেওয়া শুরু করলো। একটা সময় ওর কাছে সব সত্যিই বলছি যে আমি এরকম খারাপ পরিস্থিতি, বা আমার কাছে টাকা পাঠাবে এমন কেউ নাই, আমার এখনো পড়াশোনা শেষ করতে পারি নাই, আমার সময় লাগবে। দেন ও আমাকে মায়া করতে শুরু করলো। তখন অ্যাপোলোতে চাকরি করে, ভালো 14-15,000 টাকা বেতন পায়, প্রায় 500, 1000, 1500 টাকা এই করতো আর কি, মানি অর্ডার করতো। তখন তো আর বিকাশ টিকাশ ছিল না। দেন ওর জন্য আমার খুব একটা ফিলিংস চলে এলো যে মেয়ে আমাকে দেখে না, আমি তাকে দেখি নাই, এই টাকা পাঠাচ্ছে আমি তোর টাকায়। হঠাৎ করে এমন একটা পর্যায়ে আসলো, ওর বাড়িতে ছেলে দেখে বলছে ছেলে বিদেশে প্রবাসী, সে আসবে, তার বিয়ে দিয়ে দেবে। আমি তাড়াহুড়ো করে চিটাং থেকে চলে আসলাম। আমি অ্যাপোলোতে আছি, তুমি অ্যাপোলোতে আসো। আমার একটা সিনিয়র বড় ভাইকে নিয়ে অ্যাপোলোতে দেখা করতে গেলাম। আমাকে বললো বসো, আমি অনেক সময় ওয়েট করলাম। দেন সন্ধ্যার দিকে আসলো। আসার পরে দেন আমরা গেলাম একটা জায়গায়, মগবাজারে আমাদের খ্রিস্টান একটা আছে, ওইখানে বিবাহ রেজিস্টার অফিস আছে। যার কাছে গেলাম, আমার সম্পর্কে মামা হইতেন। যখন উনি আমার বাবার নাম জিজ্ঞেস করলেন, নাম বললাম, তো উনি সরাসরি বলে তোমার মার নাম কি অমুক? আমি তোর মারে ফোন দে। তো মারে ফোন দিলাম। মারে ফোনটা নিয়ে মারে বললো, দিদি তোর ছেলে আমার কাছে বিয়ে করতেছে, কি করবো? আসছে এরকম পাগলামি করতেছে, বিয়ে করবে, একটা মেয়ে নিয়ে আসছে,
আর মা আর কি করবে, গ্রামের মানুষ, মা বলছে ঠিক আছে যদি তোর কাছে গেছে দে, বিয়ে পড়াই দে। তো মামার আবার রেজিস্ট্রেশন ফি তখন 1200 টাকা। আমারে দিয়ে বললো তোর বউকে একটা শাড়ি কিনে দিস, মানে যার বাসায় আমি সাবলেট উঠছিলাম, মানে এমনি থাকতাম, ওনার বাসায় নিয়ে আসলাম। সিদ্ধেশ্বরীতে আমার মনোহর হসপিটালে চাকরি হয়ে যায় বিয়ের 3 দিনের মাথায়, 4500 টাকা বেতনে। প্রায় 3 বছর মনোহরতে চাকরি করি। 2012 সালে এসে আমার কাছে মনে হইতেছে যে আমি যে পরিশ্রমটা দেই হসপিটালকে, 8 ঘন্টা বা 12 ঘন্টা নাইট ডিউটি, দিন ডিউটি, হসপিটাল আমার প্রাপ্যটা দেয় না। 10-12 হাজার টাকায় আমার সংসার চলতেছিল না। মানে আমার যে স্ত্রী, ও তখন 15-16 হাজার টাকা পায়। এই টাকা দিয়ে বাড়িতে মারে দিতে হয়, ওর বাবা মারে দিতে হয়, আমার বাবা মারে দিতে হয়। আমি প্রায় দেখতাম কি এমার্জেন্সিতে কিছু লোক আসে, এসে বলতো যে ভাই একটা ইঞ্জেকশন দিয়ে দিবেন আমার বাসায় যেয়ে, একটু স্যালাইন দিয়ে দেবেন আমার বাসায় যেয়ে। তো আমি চিন্তা করলাম যেহেতু মানুষ ইঞ্জেকশন স্যালাইন দিতে বাসায় লোক ডাকে, তাহলে আমি কেন হসপিটালে কাজ করব। আমি কি করলাম, নিজে নিজে সিদ্ধান্ত নিলাম 1000 ভিজিটিং কার্ড বানাইলাম। আপনার বাসা বাড়িতে যদি কেউ ইঞ্জেকশন স্যালাইন দেওয়া, নাকের টিউব পরানো, ক্যাথেটার পরানো লোক দরকার হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই 1000 ভিজিটিং কার্ড আবার করলাম কি আমার যে স্ত্রী বা আপনাদের ভাবিকে দিলাম, যে তুমি যদি কেউ ইঞ্জেকশন দিতে লোক খোঁজে আমার এই নাম্বারটা দিও। দেখা যায় কি কেউ ফোন দিল যে ভাই আমার বাসায় একটা ইঞ্জেকশন দিতে আসেন। আমি ওনাকে বললাম আমি আপনার বাসায় গেলে আমাকে 400 টাকা দিবেন। দিব, আসেন। গেলাম, যাওয়ার পরে দেখা যায় কি যাওয়ার সাথে সাথে একটু নাস্তা দেয়। তারপরে ওনার যে রুগীটা থাকে, ওনার রুগীটাকে ইঞ্জেকশন সুন্দর করে দিলে মানে 400 টাকা 1000 টাকা বকশিসই দেয়, যে মিল্টন ভাই রাখেন, কালকে টাইম মতো চলে আসেন, 7 দিন আসা লাগবে। তো আমরা এটাই ভালো, সারাদিনে কোনো প্যারা নাই, ফোন দেবে, যাবো, ইঞ্জেকশন দেবো, চলে আসবো। আমি খরচ করে 84-85 হাজার টাকা আয় করছি। দেন আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেলে বললাম তুই কত বেতন পাস হসপিটালে? কয় দোস্ত 12,000। আমি তোর 15,000 দিব, আমার সাথে কাজ কর। আমি যখন তোকে যেখানে পাঠাবো যে ইঞ্জেকশনটা দিয়ে চলে আসবি, স্যালাইন দিয়ে চলে আসবি, কাজ করে চলে আসবি, টাকা আমি দেবো। এরকম করে আমি বেশ ফ্রেন্ড সার্কেল জোগাড় করলাম, স্টাফ। কয়েকদিনের মধ্যেই আমরা হোম সার্ভিস শুরু করলাম, যে একটা ICU CCU পেশেন্টকে উঠানো, বসানো, খাওয়াই দেওয়া, গোসল করা সব করে দেবো। 12 ঘন্টা 24 ঘন্টা থাকবো রুগীর পাশে। মাস শেষে আমরা 40,000, 60,000, 70,000, 1 লাখ টাকা নিব, এরকম চুক্তিতে রুগী পাইতে শুরু করলাম। এবং আমার একটা বেশ বড় টিম হয়ে গেল। 2014 সালে আমার ফুল ভালো আয় করতে শুরু করছি। এবং আমরা বাচ্চা নিতে মানে চেষ্টা করছিলাম, বাচ্চা আসতেছিল না, বাচ্চা হচ্ছিল না। আমরা প্রচুর ডাক্তার দেখাইছি, আপনাদের ভাবিও দেখাইছি, আমিও দেখাইছি, কিন্তু আমাদের কোনো সমস্যাই নাই। দেন 2014 সালে এসে মনে হলো যেহেতু আমরা অনেক টাকা আয় করি, বাচ্চা হবে না, এ টাকা দিয়ে আমরা কি করব। আমি, আমার ম্যানেজার ও আর আমি আগারগাঁও দিয়ে আসতেছি একটা পেশেন্টের বাসা থেকে। আসার পরে আগারগাঁওতে দেখলাম যে একটা বৃদ্ধ বাবা, 70-75 বছর বয়স, খুনখুনে বুড়া, পায়ে একটা নেকড়া, একটা গামছা মোড়ানো, আশেপাশে ময়লা আবর্জনায় ভরা। উনি ওইখানেই বসে থাকে, ওইখানেই পায়খানা করে, ওইখানেই খায়, মানুষের যা দেয়। তো কিশোরকে বললাম, কিশোর এই লোকটাকে চলো বাসায় নিয়ে যায়। দেন বাসায় নিয়ে এসে আনার পরে যেটা হয়, ওনার পায়ে যে নেকড়া পেঁচানো ছিল ওইখানে ছোট্ট একটা বিচির মতো ছিল। তো ওনাকে বাথরুমের ভেতর নিয়ে উলঙ্গ করে ময়লা টলা আমি নিজেই গোসল করাইতে গেছি। গোসল করাইতে পায়ে যখন ডলা দিছি, তো ফাইটা পুরো বাথরুমের মধ্যে পচা মাংস ছড়াই গেছে। আশেপাশে যে ভাড়াটি, আমি তখন 3 তলায় ফ্ল্যাটে থাকি, তখন তো বিচ্ছিরি একটা ব্যাপার। বাড়িওয়ালা দৌড়ে আসলো। পরে বাড়িওয়ালা বললাম, কাকা এই ঘটনা। মিল্টন তুমি তো এই লোকরে এত গন্ধ নিয়ে তো তুমি আমার বাসায় রাখতে পারবা না, এটা আমি যদি ওনাকে রাস্তায় ফেরত ফালাইতে যাই, খাবো গন্ধ দোলাই। তখন কি করলাম, ওটা ব্যান্ডেজ ট্যান্ডেজ করে একটা টিন শেড বাড়ি খুঁজে বাই করলাম, 3000 টাকা ভাড়া, কল্যাণপুর ইবনে সিনা হসপিটালের পিছনে ভাড়া নিয়ে ওইখানে বৃদ্ধ বাবাকে উঠাই। যেহেতু একজন বাবার জন্য একটা লোক রাখছি, আরেকটা উঠাইতে পারি, রাস্তায় যে আরো আরেকজন উঠাইছি। উঠানোর পরে এরকম করতে করতে 3-4 মাসের মধ্যে আমার 7টা রুমই আমার হয়ে গেল, মানে ওই বাড়িটাই পুরো আমার হয়ে গেল। ওই বাবাকে উঠানোর 14 দিনের মাথায় আমার ওয়াইফ বলতেছে যে আমার শরীর যেন কেমন লাগতেছে, তুমি একটা কাজ করো, কিছু ফার্মাসি থেকে স্ট্রিপ কিনে নিয়ে আসো। আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। স্ট্রিপ পরীক্ষা করে দেখো, হ্যাঁ সুখবর এসে গেছে, আমাদের বাচ্চা হবে। ওই বাচ্চা হওয়া জন্যই আমাদের মাথার মধ্যে বসে গেছে যে ওই লোকটাকে আমি রাস্তা থেকে উঠেছি দেখি আমার বাচ্চা আসছে, আর না আসতো না, কারণ আমি তো ডাক্তার কম দেখাই নাই, ওষুধ তো কম খাই নাই। আব্বার দোয়ায় আমার এই কাজটা হয়েছে। তখন থেকে আমি আব্বা আব্বা শুরু করলাম ডাকা। ক্লায়েন্টের টাকা বাকি ছিল, যারা আমার টাকা দিচ্ছিল না, 2 মাস 3 মাস হয়ে গেছে টাকা দেয় না, ওই বাবা আসার পরেই ফোন দিয়ে আমাকে টাকাটা ব্যাক করতে শুরু করলো। তো আমার মাথার মধ্যে বসে গেল রিজিকের মালিক তো আমি না। তখন কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে কেউ জানাই নাই, আমি টাকা পয়সা কারো কাছে চাইও নাই, ঠিক আছে, আমার টাকা দিয়ে চালাচ্ছি। এর মধ্যে সিরাজ কাকা নামে এক লোককে উঠাইলাম আমি, যার 2 পাও ছিল না, আর্টিফিশিয়াল পায়ে ভর দিয়ে, অনেক শিক্ষিত মানুষ, ক্ষোভে দুঃখে এসে রাস্তায় বসেছিল। দেন আমি ওনারে ওই রাস্তা থেকে উঠাই নিয়ে পড়ছি। 21 জনের আশ্রয় দিয়ে ফেলছি আমি। এই 21 জন থাকাকালীন সিরাজ কাকা যে উনি আমার বলল, মিল্টন তুমি যে আমাদের উঠাইতেছো, এই যে খাওয়াইতেছো, রাখতেছো, তুমি কি কারো কাছে পারমিশন নিছো? আমি কার কাছে পারমিশন নেবো? কিসের পারমিশন নেবো? আমার টাকা, আমি রাস্তা থেকে মানুষ উঠে খাওয়াই, কার কি? আমরা যদি কেউ মরে যাই তখন তুমি কবর দেবো কোথায়? এই মানুষগুলো তো তোমার না। তাহলে কাকা কি করবো? তুমি একটা কাজ করো, লাইসেন্স করো। আমি কোথা থেকে লাইসেন্স দেয় যে এটা সমাজ কল্যাণ থেকে লাইসেন্স নেওয়া যায়, সমাজ কল্যাণের লাইসেন্সের আবেদন করলাম, লাইসেন্স প্রক্রিয়া দিন।
এই অবস্থায় রাখলাম। দেন আমাদের প্রতিষ্ঠান চলমান, 45-50 জন লোক, আমরা সুন্দর করে আশ্রম চালাচ্ছি, ভালো ইনকাম আছে, আমি কারো কাছে টাকা পয়সা সোশ্যাল মিডিয়াতে চাই না। তখনও প্রায় আমার মাসে 6 থেকে 8 লাখ টাকা খরচ হয়, এবং যে টাকাটা আমি বহন করতে পারতেছিলাম। 2016 সালে এসে যেটা হলো, হঠাৎ করে গভর্নমেন্ট একটা নিয়োগ দিল। আপনারা জানবেন 10,000 নার্স নিয়োগ দিল পুরো বাংলাদেশ থেকে। আমার যারা স্টাফ ছিল তারা চাকরি ছেড়ে সরকারি জবে চলে গেল। প্রায় 70-80 জন স্টাফ আমার কাছ থেকে চাকরি ছেড়ে চলে গেছে। দেন আমার ব্যবসাটা খারাপ হয়ে গেল। দেন আমার কিছু ক্লায়েন্ট ছিল যাদের কাছে অনেকদিন সার্ভিস দেওয়ার কারণে টাকা পয়সা চাইলেই দিত। 15 দিন হয়েছে স্যার, আপনি 15 দিন কাজ করছি, 15 দিনের বিলটা দিয়ে দেন, দিত। এরকম একটা ম্যাডাম আছে আমার, মিলিত হোসেন ম্যাডাম। ওই মিলিত হোসেন ম্যাডাম একদিন আমার স্টাফকে জিজ্ঞেস করলো যে, কিরে তোমাদের মিল্টন এত বারবার টাকা চাই কেন আমার কাছে? ম্যাম আপনি তো জানেন না দাদা, এই যে আমাদের দিয়ে কাম কাজ করে, লাভ যা করে নিয়ে রাস্তার মানুষটা খাওয়ায়। মানে কি এরকম মানুষ বাংলাদেশে আছে? উনি করলে হঠাৎ করে উনি আমার সাথে আমার আশ্রমেই দেখতে আসলো সরাসরি আইসা। উনি আমার কর্মকাণ্ড দেখে ওনার মাথা খারাপ, কি করতেছেন মিল্টন, তো এইগুলো তো তোমার মানুষকে জানানো দরকার। পরে আমি ওনাকে বললাম, ম্যাডাম আমি এগুলো তো আর বেশি দিন করতে পারবো না, কারণ আমার আয় রোজগার নাই, আমি ঋণ দেনা হয়ে গেলাম। আমার কাছে যে 50 জন লোক আছে, 50 জন লোককে যে রাস্তায় আবার ছেড়ে দেবো সেইটা তো আর সম্ভব না। ছাড়লে তো আমার গণতলায় দেবে। 36 লাখ টাকা সুদ হয়ে গেল, ঋণ দেনায় তলায় গেলাম। হ্যাঁ, পাওনা দ্বারা চাপাচাপি, আমার ব্যবসাটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আর টিকে থাকা মুশকিল হয়ে গেল। দেন ওই ম্যাডাম এসে আমাকে বললো কি, তুমি এত কষ্ট করা কি দরকার, আসো। উনি এবার বিটিভিতে ঘরে বাইরে নামে একটা অনুষ্ঠান করতেন। ওই অনুষ্ঠানে আমার অতিথি হিসাবে নিয়ে আমার গল্পটা শুনলেন। দেন আমি রেকর্ডিং হলো, টিভিতে প্রচার হলো। 10-15 দিন পরে সিডিটা পাইলাম, আমি আমার ফেসবুকে পোস্ট দিলাম। এটা হলো 2017 সালে। বেশ মানুষজন সাড়া দেয়। এর মধ্যে পালমাল গ্রুপ, বাড্ডাতে ওনাদের অফিস, স্যারকে কৃতজ্ঞতা জানাই। পালমাল গ্রুপ আমাকে ফার্স্ট টাইম 5 লাখ টাকা, কোনো কিছু না যায় না বুঝে আমাকে ডাইকে নিয়ে 5 লাখ টাকা দেয়। এরপরে একজন ডক্টর ম্যাডাম এসে আমাকে 50,000 টাকা দেয়। আরো একজন ম্যাডাম আগে এসে আমার স্ট্রাগল দেখে 9-10 মাস পর্যন্ত আমার ঘর ভাড়া 90,000 টাকা, তখন ঘর ভাড়া ছিল, ওই বাড়িটা ভাড়া ছিল, সেটা বহন করে। দেন সোশ্যাল মিডিয়াতে আমি পাবলিসিটি পাই, শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বাড়ায় যায়, ফেসবুকে ফ্যান ফলোয়ারের সংখ্যা আসে, মানুষ জানতে শুরু করে। আমরাও আস্তে আস্তে ঘুরে দাঁড়ানো শুরু করি। ঠিকঠাক পর্যায়ে আসে 2020-21 সালে এসে চিন্তা করছি যে আমরা নিজস্ব একটা মাথা গোজার ঠাই করব। এইখানে আমি 5% জমি ফার্স্ট টাইম কিনি। 1 বছর অপেক্ষা করে আরো 5% কিনি, তারপরে 6 মাস অপেক্ষা করে আরো 5% কিনি, মোট 15% জমি কিনে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই যে আমি একটা বিল্ডিং করব, আমার কাছে এই মানুষ আছে, আপনারা 10 টাকা করে সহযোগিতা করেন। মানুষ সহযোগিতা বাড়ায়, হাত বাড়াই দেয়, কাজ শুরু হয়ে যায়, জমি জমা কিনতে শুরু করি। আপনাদের যদি বলি, আমাদের এই বিল্ডিংটা 6.5 তলা। ছাদের রুমগুলোতে আমি থাকি, আমার পরিবার সব, বাকিগুলাতে সবগুলাতে বাবা মা থাকে। আমাদের এক একটা ফ্লোর হলো আপনার 5,000 স্কোয়ার ফিট। এক একটা ফ্লোরে 4টা করে ওয়ার্ড বলেন বা রুম বলেন, 4টা করে। এটা আমাদের গ্যারেজ আছে, একটু গ্যারেজে আমাদের অ্যাম্বুলেন্স আছে, আমাদের পার্সোনাল একটা গেস্ট বিদেশি শুভাকাঙ্ক্ষীর আসলে তাদের আনা নেওয়া, প্লাস আমার ব্যক্তিগত আশ্রমের কাছে যদি কখনো বের চলে, যে জন্য একটা প্রাইভেট আছে, সাথে আমাদের পিক আপ আছে। আরও একটা অ্যাম্বুলেন্স ছিল, টাকার অভাবে বিক্রি করে ফেলতে হয়েছে। রান্নাঘর, সাথে আমাদের বাবা মারা তো নিচে নামে খাইতে পারে না, বাবা মাদের সবাই বিছানায় পায়খানা প্রসব করে, খাবার দাবারও বিছানাতে খায়। এবার আমাদের স্টাফ ক্যান্টিন আছে আর কি। 24-এর 1 মার্চ পর্যন্ত আমরা ঠিকঠাক ছিলাম, খুব সুন্দরভাবে চলতেছিল প্রতিষ্ঠান মানুষ বিশ্বাস করতো, ট্রাস্ট করতো, এবং বাংলাদেশের যত প্রশাসন আছে তারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। বাংলাদেশের যত সাংবাদিক আছে মিল্টন সমুদ্র, তাদের সকলের কাছে ফ্রেস্তা হয়ে গেল, পাওয়ার ক্ষমতাও চলে আসলো। অনেক শুভাকাঙ্ক্ষী বড় বড় অফিসারদের সাথে পরিচয় ছিল, এমপিরা আমার ভিজিট করতো, নায়কেরা ভিজিট করতো, নায়কেরা ছবি তুলতো, সব ঠিকঠাক ছিল। মার্চে আমরা এখানে চলে আসলাম। আসার পরে এইখানে একটা জমি আছে আমার, এই যে বাড়িটা দেখতেছেন, বাড়ির পাশে। সমস্যাটা কিন্তু এই যে দুই পাশে যে এই রাস্তাটা দেখতেছেন, এটা 6 ফিট রাস্তা। এটা এই পাশের জমিটা আমাদের, এই পাশের জমিটাও আমাদের। দেখেন এক ভদ্রলোকের, উনি যেটা করলেন, আমার জমির মাঝখান দিয়ে উনি 12 ফিটের একটা রাস্তা চাইলেন। আমি বলছি 12 ফিট তো দেওয়া সম্ভব না, যেহেতু আপনার পিছনে রাস্তা আছে, আমারও রাস্তা লাগবে, আমার পিছনে কবরস্থান আছে, আমি আপনাকে 6 ফিট রাস্তা দেবো। কিন্তু উনি মানলেন না। BSRS যে নকশাটা আছে বাংলাদেশ সরকারের রাস্তার, সেই নকশায় কিন্তু এই রাস্তাটা আছে 6 ফিট। আমার কিছু বাচ্চা আছে, প্রতিবন্ধী বাচ্চা, সুস্থ বাচ্চা, যারা দৌড়ঝাঁপ করবে, আমার কিছু পাগলি বাবা মারা আছে যারা দৌড়ঝাঁপ করে, তাদের জন্য আমি একটা কাঠের বেড়া দিলাম। আমার জমিতে যতটুকু আমার জমি, এই বেড়া দিলাম। এই বেড়াটা দিতে যাইয়েই দ্বন্দ্বে জড়াই। উনি বলছে বেড়া দিতে দেবে না, উনি 12 ফিট রাস্তা চাইছে। এখান থেকে যদি ভিক্ষা করা, সহজ করেই বলে, ভিক্ষা করা বা দানের টাকা দিয়ে জমি কিনে সেই জমি যদি অন্যকে দিয়ে দিতে হয়, বেদখল হয়ে যায়, সেটা কি সম্ভব? তো দানের টাকার জমি জনৈক একজন ব্যক্তি পুরো এই রাস্তাটা 12 ফিট করে নিয়ে যেতে চাচ্ছে। দেন আমি রাস্তাটা দিতে অস্বীকার করি। ওনাদের সাথে একটা সময় হাতাহাতি হয়ে গেছে আমাদের সাথে।
আচ্ছা, উনি আমাকে ধাক্কা দিছে, তো 103 জন স্টাফের সামনে আপনি আপনার বসকে ধাক্কা দেবেন, আমার স্টাফরা বসে থাকবে, দেন হাতাহাতি হয়ে গেছে। একটা মামলা করে কোর্টে হাজিরা দেই, হাজিরা দিয়ে জামিনে চলে আসে। এই মারামারির পরপরই থেকে 2 সাংবাদিক ভাই আমার জীবনের গল্প নিয়ে বসাইয়া গল্প শুনছে, রেকর্ডিং করে নিয়ে এইগুলো কাট করে মানে নেগেটিভ ভাবে প্রচার করতে শুরু করছে। দেন আমাকে বলতেছে যে 4 মাস আমার নামে তদন্ত করে পাইছে আমি কিডনি পাচার করি, বাচ্চা পাচার করি, কঙ্কাল পাচার করি। আমি বলছি প্রমাণ করেন, আপনারা যদি পারেন প্রমাণ করে দেন, আমার কোনো অসুবিধা নেই। রাত 2টার সময় দেখি একটা নিউজ করছে যে মিল্টন সমুদ্র কিডনি পাচার, কঙ্কাল পাচার করে, এবং আমার শুভাকাঙ্ক্ষী যত যারা দেখছে নিউজটা আমার ইনবক্স করতে শুরু করছে। আমি তেমন ভ্রুক্ষেপই দেয়নি, আমি করি নেই, কেন ভ্রুক্ষেপ দেবো। একদিন বিকালবেলা আমি কল্যাণপুর আশ্রমে বসাছিলাম, মানে অফিসে কাজে ছিলাম, তখন যে ডিবির এডিসি ছিল সালাম স্যার, উনি আসলেন, এসে আমার বললাম মিলন ভাই ডিবি প্রধান হারুন সাহেব সালাম দিচ্ছে, আপনারা চা খাইতে ডাকছে। তখনকার সময় কিন্তু হারুন সাহেব সেলিব্রিটি যারাই পায় তারা এটাকে চা খাওয়ায়, ভাত খাওয়ায়, এই খাওয়ায়, সে খাওয়ায়, আর আমার ভাত খাওয়াবে, চা খাওয়াবে, আমি কেন যাবো না। আমি ডিবিতে চলে গেছি। যাওয়ার পরে ডিবির অফিসের সামনে একটা পুকুর আছে, আমরা যাই যখন গাড়িটা দাঁড় করাইছে, এরপরে তো সবাই জানেন যে আমি কিডনি পেয়েছি। ডিবি হারুন সাহেব বারবার আমি বিলেট দিয়ে অপারেশন করি, সেই করি এগুলি বলছে। দেন সেই রাস্তার দ্বন্দ্বটাকে এমনভাবে প্রচারণা চালানো হয়েছে, ওনার ফোন কলের জন্য ডিবি হারুন আমাকে গ্রেপ্তার করছিল, আমাকে কোর্টে উঠাইছে, 9 দিন রিমান্ড আনছে। আমি 9 দিন ডিবি রিমান্ড, তো বুঝতেই পারতেছেন। আমি 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত 7 বার রাস্তায় গণধোলাই খেয়েছি। চিরাং পাহাড়তলি থানায় একবার পুলিশে আমার তুলে 2 ঘন্টা পিটাইছে। একটা রুগী আনতে গেছি মিটফোর্ড হসপিটালের বারান্দা থেকে, ডক্টররা কি বুঝছেন না বুঝছে, আমাদের প্রায় আমরা 6-7 জন লোক ছিলাম, আমাদের সবাই পিটাইয়া একদম আদামারা করে ফেলছে। এরকম গণধোলাই, মারামারি, কেস মামলা বহুতবার খাইছি রে ভাই, দুঃখে কি বলবো। আমি যখন গ্রেপ্তার হয়ে যাই, রিমান্ডে চলে যাই, তখন ডিবি থেকেই একটা ফাউন্ডেশনকে এখানে যোগ দেওয়াই দিছে। হারুন সাহেবের রেফারেন্সে আসছে, হারুন সাহেবই ওনাকে এই প্রতিষ্ঠানে বসাই গেছে। তখনকার যে পুলিশ প্রধান ছিলেন ওই বেনজির, যে রিটায়ার্ড, ওনাকে নিয়ে একটা নিউজ কিন্তু গণমাধ্যমে প্রকাশ হওয়া শুরু করছে। বেনজিনের ঘটনা যেই শুরু হইল, সাথে সাথে আমার ঘটনা আপনারা সবাই জানিয়ে গেলেন। মানে বেনজিনের ঘটনা ধামাচাপা দিল, আমার ঘটনা আমার কিডনি পাচার বইলা উঠাই দিল। পরবর্তীতে গভর্নমেন্ট থেকেই যে নিষেধ করছে যে যেহেতু একটা মানুষের বিচারাধীন, একটা মানুষ জেল হয়ে গেছে, বিচার হইতেছে কোর্টে, যেখানে আইনানুগ বিচার চলতেছে, সেইখানে তার বিচার শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন ওই প্রতিষ্ঠানে না ঢুকে। দেন পরবর্তীতে 22-23 দিন ডিবি হারুনের লোক চালানোর পরে সমাজ কল্যাণের লোক ঢুকে সমাজ কল্যাণের দায়িত্ব নিয়ে চালাইছে। আমাদের অ্যাকাউন্টে অনেক বড় অঙ্কের একটা টাকা ছিল, প্রায় 1,85,00,000 টাকা, যে টাকাটা এই কয়েক মাসে, আমি প্রায় 2 মাস 16 দিন জেলে ছিলাম, জেলের পরে আরো 3 মাস, মোট 5-6 মাসের মধ্যে 1,85,00,000 টাকা গায়েব হয়ে গেছে। আমি 2014 সাল থেকে রাস্তা থেকে মানুষ তোলা শুরু করি, 2-3 হাজারের বেশি মানুষ আশ্রয় পাইছে, বহুত মানুষ কবরস্থ হয়েছে। কবরস্থ হওয়ার সময় আমাদের বেশিরভাগই পরিচয়পত্র নাই, বেশিরভাগই না, একজনেরও নাই। কবরস্থ করার জন্য 2018 সালে আমি হাইকোর্টে একটা পিটিশন রাখছিলাম, এবং হাইকোর্ট থেকে একটা পারমিশন ছিল যে আপনি যে কোনো সরকারি কবরস্থানে কবর দিতে পারবেন, কিন্তু কবরস্থানগুলোতে যা করে, কবরস্থানগুলোতে অজ্ঞাত কাউকে কবর দিতে দেয় না। সরকারি কবরস্থান মিরপুর বলেন, বুদ্ধিজীবী বলেন, এই মোহাম্মদপুরে যে কবরস্থানগুলো আছে সরকারি, দেয় না। তখন কি করতে হয়, কবরস্থানে টাকা পয়সা দিতে হয়। এবং আমার ভোটার আইডি কার্ড, আমার স্টাফের ভোটার আইডি কার্ড দিয়ে আমরা যে কটা কবর দিছি প্রায় 300-350, কিন্তু আমার কাছে আমার রেজিস্টার খাতায় যে লোকগুলি মারা গেছে, আমরা সব কবরের রসিদ আমরা সংগ্রহ করতে পারি নাই, কারণ কবরস্থানে আমরা ঘুষ দিয়ে গোপনে টাকা দিয়ে দাপন দিছি। এটা ঢোকডাল বা পিটাই বা বড় করে কবর দেওয়া যায় না। ওইটার জন্য এত মানুষ মরছে, যত মানুষ মরছে তত মানুষের কিডনি আমি বেচছি, দিয়ে মামলা দিয়ে দিছে। ভাই প্যান্ট যখন বানাইছি মোতর জায়গায় রেখেই লইছি। আমি যখন কাজ শুরু করছি, আমি বৈধতা নিয়ে প্রপার ওয়েতে সঠিক তথ্য নিয়েই কাজ করতেছে, আমাকে এখানে ভুল ধরার কিছু নাই। আপনি আমাকে বিকাশে যে টাকা পাঠাবেন, সাথে সাথে রেজিস্টার এন্ট্রি হয়, কত টাকা খরচ, কত টাকা আয়, তার হিসাব হয়। দেন আমরা বাৎসরিক অডিট করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কপি জমা দিয়ে রাখি। যে কেউ যে কোনো সময় এসে আমাদের এখানে ভিজিট করতে পারবে, দেখতে পারবে, খোঁজখবর নিতে পারবে, কোনো অসুবিধা নাই। আমরা কখনোই কোনো লক্ষ্য চুরি কিছু করে না। কবরস্থানের যে বিষয়টা ছিল, ঘুষ না দিলে কবর দিতে দেবে না, আমি কি করবো ভাই? আমি 10,000 টাকা ঘুষ দিয়েছি, 6,000 টাকা ঘুষ দিয়েছি, 8,000 টাকা ঘুষ দিয়েছি, কবরস্থ করছি। আমি মরা নিয়ে তো বসে থাকবো না। কোর্টকে বলছি যে আমি যদি দুর্নীতি করে থাকি তার প্রমাণটা দেখাইতে বলেন। বিভিন্ন দপ্তরে চিঠি ইস্যু করছে যে মিল্টন সমদ্দারের নামে তদন্ত রিপোর্টগুলো জমা দাও। কোর্ট বিশ্লেষণ কইরা দেখে বুঝে দেখছে যে না, মিল্টন সমদ্দার দুর্নীতিগ্রস্ত না। দেন জজ আমাকে বলছে যে আপনি সঠিক আছেন, নির্দেশনা দিলেও আপনি জজ কোর্টে যান। হাইকোর্ট বলছে জজ কোর্টে যান, আপনাকে সমাধান করে দেবে। নির্দেশনা কাগজ আসছে, ম্যাজিস্ট্রেট কোর্ট যাচাই বাছাই করে আমাকে প্রতিষ্ঠান বুঝাই দিছে। আমি তো প্রপার আসছি ভাই, আমি কারো হাত পায়ে ধরে আসি নাই।
এবং দেখেন একই সাথে ডিবি যতগুলো মামলা আমাকে দিয়ে গেছে, আমি কিন্তু মানব পাচার, কিডনি পাচার মামলা থেকে খালাস, বেকুলুস খালাস, নিজের টাকা দিয়ে জেল কেস থেকে আসতেছি। আশ্রমের টাকা বা আশ্রমের অসহায় মানুষের ভিক্ষার টাকা দিয়ে কেস মামলা লড়তেছি না, এজন্য একটু দেরি হইতেছে। ডিবি বলেন, অন্য পুলিশ গোয়েন্দা সংস্থা যারাই বলেন, কেউ কিন্তু আমার বিরুদ্ধে একটা প্রমাণও কোর্টে জমা দেয় না, জমা দিতে পারে না। যারা সাক্ষী টাক্ষী করছে তারা এখন কোর্টে হাজিরাও দিতে আসে না। প্রতিষ্ঠানটা ভাই এখন খুব খারাপ পরিস্থিতিতে চলতেছে। আমাকে মানুষ এমন একটা জায়গায় একটা সময় বসাইছিল, বিশ্বাসের জায়গায় মাথার উপরে উঠাই নিছে, সেখান থেকে যখন আমাকে পায়ে ফেলাই দিচ্ছে মানুষ তো এখন আর ট্রাস্ট করতে চাচ্ছে না যে মিল্টন সমদ্দার হয়তো বা করছে, না করলে ধরবে কেন, কিডনি নিশ্চয়ই বেচছে, না হলে ধরবে কেন। এই সমস্ত কারণে দান সহযোগিতা একদম কম আসতেছে। আমি আমার বাবা মা নিয়ে খুব স্ট্রাগলে আছি, মানে চিন্তা করি যে এই মাসে না আগামী মাসে ঘুরে দাঁড়াবো, দাঁড়াইতে পারতেছি না। আসসালামু আলাইকুম, আমার নাম দেবাশিস সমদ্দার, আমি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আশ্রম ম্যানেজার। আর এটা যে বৃদ্ধ মাদের রুম, যারা মোটামুটি একটু সুস্থ ওনারা এই 3 তলায় থাকে। আমার নাম বিবি খতেজা, 8 বছর ধরে আছি এখানে। আমার 2টি মেয়ে না এখানে দিয়ে গেছে, আর কোনো খবর নাই। দুপুরে খাইছি পোলাও আর মুরগির ডিম। আন্টি, আপনার নাম কি? আমার নাম তাসলিমা। আপনি এখানে কতদিন ধরে আছেন? 2018 সালে আসছি, মে মাসে আমার 9 বছরের। ইদানিং তো আপনাদের যে এটা কিডনি পাচার টোল হওয়ার কারণে আপনাদের দান সহযোগিতা আসতেছে না, তো সেক্ষেত্রে আপনাদের কোনো কষ্ট হচ্ছে? হ্যাঁ, খুবই কষ্ট হইতেছে। উনি আমাদেরকে যেভাবে খাওয়া দাওয়া করাইছে, মানে এটা কোনো মানুষ পারবে না, ওইভাবে আমাদেরকে খাওয়া দাওয়া করাইছে। মানে এখন তো উনি সেভাবে পারতেছে না। মানুষ ওনাকে ষড়যন্ত্র করে জেলে নিল, হেনস্তর করলো, ওনাকে আটকেলো, ওনার বিনা দোষে বিনা অপরাধে একটা মানুষ শাস্তি পাইলো, শাস্তি করাইলো, একটা ওনাকে ছোট করলো, খাটো করলো। এটা তো অন্যায়, অপরাধ। ওনাকে জেলে দেওয়ার আগে আপনারা কিরকম ছিলেন? আমরা খুব ভালো ছিলাম তখন। সঠিক পরিমাণ মতো ওষুধ নাই, পেট ভরে সঠিক ভালো খাবার নাই। আমি গত 24-এর পরে স্টাফদের এখন পর্যন্ত ঠিক মতো বেতনও দিতে পারি নাই। শুধু স্টাফরা আমার কাছে 51 লাখ টাকা পায়। কিছু স্টাফ আছে যারা আমার ভালো সময় ছিল, আমার স্ট্রাগলের সময় যখন আমি জেল জরিমানাতে ছিলাম তখন আমাকে ছেড়ে যায় নাই। আমি যদি খারাপই হইতাম তাহলে কি এই স্টাফগুলো কি থাকতো? যদি সহজ করে বলে, আমার আলমগীর ভাই, আপনার যে ম্যানেজার দেখলেন, উনি আমার স্ট্রাগলের সময় ছিল, আমি যখন জেলে তখনও প্রতিষ্ঠানে ছিল, জেল থেকে বেরোনো ভাই এখন পর্যন্ত আলমগীর ভাই গত 1.5-2 বছরের বেতন পায় না। আজকে বাচ্চার জন্য কিছু কিনবে, দাদা টাকা থাকলে 500 টাকা দেন, এইভাবে দিতেছি। কিন্তু মান্থলি সঠিক বেতনের খাতায় সই দিয়া আমার স্টাফরা গত 24-এর পরবর্তীতে বেতন পাচ্ছে না। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর হোসেন। আমি দীর্ঘ 4 বছর প্লাস চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। আমি সুপারভাইজার পদে আছি। আমার কাজ হচ্ছে ওভারঅল দেখে শুনে রাখা। আমাদের যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মিল্টন সমদ্দার আছেন, উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আমরা ওনাকে আসলে ছাড় বা কোনো সম্বোধন করি না, আমরা ওনাকে দাদা হিসাবেই চিনি এবং আমাদের সকল শুভাকাঙ্ক্ষী ওনাকে দাদা হিসাবে আমরা সম্বোধন করি। উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। এতগুলো মানুষকে নিয়ে উনি একটা ছাদের নিচে সুন্দরভাবে পরিচালনা করতেছে। ওনারা তো আমরা মালিক হিসেবে দেখি না, উনি আমাদের দাদা, সেই হিসেবে দেখি বড় ভাইয়ের মতন সম্মান করে। উনি আমাকে শ্রদ্ধা করে ছোট বোনের মতন। উনি লোক হিসেবে ভালো। আমাদের যে দাদা মিল্টন সমদ্দার, উনি অনেক ভালো মানুষ। আসলে সেবার মন মানসিকতা না থাকলে আর ব্যক্তি জীবনে ভালো মানুষ না হইলে এইসব কাজ করা যায় না। এবং মিল্টন সমদ্দার উনি ব্যক্তি হিসেবে যথেষ্ট অমায়িক এবং ভালো। ওনার ভিতরে মানবতা বোধ বলতে গেলে আমি যতটুকু দেখেছি ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ উনি আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে সব ক্ষেত্রে আমরা ওনার সহযোগিতা পাই। যদি আমরা তার কাছে সহযোগিতার আবেদন করে থাকি, যে কোনো ব্যাপার উনি আমাদের চেষ্টা করেন তার সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। মিল্টন সমদ্দার দাদা আসলে উনি একজন মানবিক একজন মানুষ। তা না হলে এভাবে রাস্তার যে মানুষগুলো যাদের আসলে পরিবার পরিজন নেই, তাদেরকে এখানে উনি ঠাঁই দিতেছে, 3 বেলা খাওয়ার ব্যবস্থা করতেছে, ওষুধ পানির ব্যবস্থা করতেছে। আমার বাবা মা, আমার বাচ্চা, আমার পাগলি বোন, আমার 9 জন পাগলি বোন আছে, আমার 29টা বাচ্চা আছে, আমার বাবা মা আছে, সব মিলে আমরা 185, আমরা 50 জন স্টাফ আছি। একটা রুমে 16 জন রুগীর জন্য, 16 জন অজ্ঞাত পচন মানুষের জন্য বা পায়খানা প্রস্রাব করে যারা 16 জনই বিছনায়, তাদের জন্য একটা মানুষও কুলায় না ভাই। আমি বেতন দিতে না পারে, আমার স্টাফ সংকট, যার কারণে আমার বাবা মার পরিচর্যা সঠিক হচ্ছে না। মেডিসিন সংকট, যার জন্য আমাদের ওষুধ সঠিকভাবে পাচ্ছে না। আমরা স্টাফদের বেতন দিতে পারি না দেখে ভালো ডক্টর আছে আমাদের 2 জন, কিন্তু আরো ভালো প্রফেসর লেভেলের কাউকে
নিয়োগ দিতে পারতেছি না। আমাদের কিছু প্রতিষ্ঠানের উন্নয়ন দরকার, যেমন আমাদের কবরস্থানটা ভরে গেছে, কবরস্থানে বৃদ্ধি করা দরকার, পারতেছি না। এখন বর্তমান সমস্যা বলতে কবরস্থান নিয়ে একটু সমস্যা আছে আমাদের। আমরা 2024-এর পরবর্তীতে এখানে আসার পরেই আমার বাবা মাদের, এইটা হলো আমাদের ভাই, তাদের যদি চলে আসতেন। এটা হলো আমাদের কবরস্থান। দুঃখজনক হলো সত্যি বলতে, এখানে যে জমি আছে, জমিটা সংকলন হয়ে গেছে 24-এর পরে। যত বাবা মা আমার মারা গেছে, বাবা আমি এইখানে আসার পরে সবার কবরস্থ হয়েছে এখানে। তো এই কবরস্থানটা বৃদ্ধি করা দরকার। পাশে জমি আছে, এগুলি কিনতে পারলে, আমার বাবারা কিছু আছে, 15-16 জন বাবারা আছে যারা 6 তলায় থাকে। 6 তলা থেকে প্রতিবেলা এসে নিচে নামাজ পড়ে। মানে ছোট্ট ছোট্ট আমাদের টিন শেড মসজিদ আছে, সেখানে নামাজের জায়গাটা সংকট। আমি যদি ওই জায়গায় উসরটা না খাইতাম 24-এ, আজকে আমার সব কিছু হয়ে যেত। এবং প্রতিষ্ঠান আজকে আমি বলতে পারি যে 200-250-400 মানুষের আশ্রয় দেওয়ার মতো সক্ষমতা রাখতো। এখনো সম্ভব যদি আমার শুভাকাঙ্ক্ষী এবং আপনারা যারা আছেন সোশ্যাল মিডিয়াতে, আপনারা যদি সবাই মিলে আগায় আসেন তাহলেই সম্ভব। যারা আমাদের নিয়ে অবিশ্বাস করেন, টোল করেন, তাদের অনুরোধ থাকবে একবার আসবেন। এই ক্রিয়েটিভ স্টুডিওর যে ফ্যান ফলোয়ার আছে তাদেরও দাওয়াত রইল আমার প্রতিষ্ঠানে ঘুরে দেখার জন্য। আমাদের টোটাল মাসিক খরচ যদি বলি, ওষুধ লাগে মাসে 8 থেকে 9 লক্ষ, কখনো কখনো 11 লক্ষ টাকা। আমরা যে স্টাফটা কাজ করি, আমাদের প্রায় 11 লক্ষ টাকার বেতন আছে। সর্বোপরি 28 থেকে 30 লক্ষ টাকা মাসে আমাদের খরচ। এই খরচটা আসতেছে আপনাদের স্বেচ্ছাদান। আপনাদের সরকারের জন্য অনেক অনেক শুভকামনা হলো। যারা ভালো কাজ করবে, যারা অসহায় মানুষের পাশে দাঁড়াবে, আমিও তাদেরই ফ্যান। তো সকলের জন্য শুভকামনা, ভালোবাসা, কৃতজ্ঞতা রইল। এই পরিবেশটাই বা এই গ্রামটাই ভালো হচ্ছে, নিরিবিলি। এখানে বাবা মারা খুব মারামারি করে, একজনকে গলা চেপে ধরে, একজনকে কামড় দেয়, একজনের পায়খানা আরেকজনে খেয়ে ফেলায়, একজনের প্রস্রাবের ব্যাগ ছিঁড়ে আরেকজনের মুখে দিয়ে ফেলায়, কেউ আছে গলায় ফাঁস দেওয়ার প্রবণতা আছে। আমার এই মাঝে কবুতর কিছু খাই ফেলছি, বুঝছেন, বাবা মারে কাইটা 150 কবুতর কাইটা খাওয়াই দিচ্ছি বাবা মা।